কাল লন্ডনে চ্যাথাম হাউসে মোহাম্মদ ইউনেস কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেন। সেই কথাবার্তায় বাংলাদেশের প্রসঙ্গ ছিল, সেই কথাবার্তায় শেখ হাসিনার প্রসঙ্গ ছিল, বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে কথাবার্তা ছিল, এবং সর্বোপরি ভারত এবং নরেন্দ্র মোদীকে নিয়ে তিনি একগুচ্ছ মন্তব্য করেন। এই ভিডিও আমি বানাতামই না যদি না তিনি ভারত এবং ভারতের প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে কিছু কুরুচিকর বক্তব্য পেশ করতেন। কুরুচিকর মানে আন্তর্জাতিক স্তরে তিনি এমন কিছু কথাবার্তা বলেছেন যেগুলো আসলে ভারতের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার চেষ্টা বলে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে। দেখুন, মোহাম্মদ ইউনেসের এই শেষ 8 থেকে 10 মাসের বাংলাদেশের এই সময়টা দেখুন, প্রথম থেকেই তারা ভারত বিরোধিতাকে আশ্রয় করেছেন। আন্তর্জাতিক স্তরে চ্যাথাম হাউসের মতো একটি জায়গায় গিয়ে লন্ডনে, সেখানেও কিন্তু তারা ভারত বিরোধিতাকে অবলম্বন করলেন এবং পরিষ্কারভাবে নিজেদের ব্যর্থতাটাকেই বুঝিয়ে দিলেন। কারণ মোহাম্মদ ইউনেস যে কথাবার্তাগুলো বলেছেন পুরোটাই চর্বিত চর্বণ, পুরনো কথাবার্তা, নতুন কিচ্ছু নেই। বিশ্বাস করুন, এমন কোনো কথা তিনি বলেননি যেটা আগে আপনারা শোনেননি। কিন্তু ওই পুরনো কথার মধ্যেও তিনি ভারত বিরোধিতাকে যেভাবে আঁকড়ে ধরে ক্ষমতার মসনদে বসে থাকার স্বপ্নটা লন্ডনে গিয়ে দেখলেন, তা কিন্তু একই সঙ্গে আপনাকে ধিক্কার জানাতেই হবে। এই লন্ডন সফরের শুরুটা কিন্তু মোহাম্মদ ইউনেসের ধাক্কা খেয়ে শুরু হয়েছিল। লন্ডনের হিথ্রো বিমানবন্দরের বাইরে একগুচ্ছ প্রবাসী বাংলাদেশি তাকে গো ব্যাক স্লোগান দেয়। মোহাম্মদ ইউনেস প্রথমবারের জন্য রিয়েলাইজ করেন আসলে তিনি আন্তর্জাতিক স্তরে নয়, রাজনৈতিক স্তরে কোথায় আছেন। দেশের জনগণ এবং দেশের জনগণের এই যে প্রকাশ্য সমর্থনের কথা মোহাম্মদ ইউনেস দাবি করেন, আসলে সবটাই যে ভুয়ো, বাংলাদেশের ভাষায় ভুয়া, তা কিন্তু প্রথমবার লন্ডনে গিয়ে ফিল করলেন এই মোহাম্মদ ইউনেস। নিজের পছন্দের কিছু ছাত্র নেতাকে সবসময় সাইডে রেখে ওই ছাত্র নেতাদের জড়ো করা 100 থেকে 150 মানুষ সারাক্ষণ ফুলিয়ে ফাঁপিয়ে একটা মানুষকে যে ফানুস বানিয়ে দিয়েছেন, তার আসল পরিচয় কিন্তু লন্ডনের এই সফরে মোহাম্মদ ইউনেস বুঝতে পেরেছেন। এবং আত্মসমালোচনা যদি এরপরে নাও করেন, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনেসের রাজনৈতিক কেরিয়ার তো শেষ লগ্নে পৌঁছেই গেছে, নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু কোথাও না কোথাও থেমে যাওয়ার সময় এসে গেছে এই মোহাম্মদ ইউনেসের। কালকে তিনি 5টা বিষয়ে প্রধানত বক্তৃতা রেখেছেন যেগুলো নিয়ে আলোচনা করা যায়। বাকি সবকটাই মন ভোলানো কথাবার্তা। ওই পুরনো চর্বিত চর্বণ, সংস্কার করব, সংবিধান পরিবর্তন করব, সংস্কারের পর আমরা আইন শৃঙ্খলা মোকাবিলা করব এবং সর্বোপরি নির্বাচন করব। ইম্পর্টেন্ট বিষয় হলো তিনি বিচারের কথাও বলেছেন। অর্থাৎ নতুন কিছু নয়, কিন্তু নতুন আঙ্গিকে যদি কথাগুলো ভাবেন তাহলে দেখবেন 8 মাসে মোহাম্মদ ইউনেসের এক ফোঁটা বদল হয়নি। আন্তর্জাতিক নেতা হওয়ার সব রকম উপাদান থাকা সত্ত্বেও মোহাম্মদ ইউনেস কিন্তু থেকে গেলেন পাড়ার পল্টু মস্তানদের মতো একজন, ওই পাড়ার দোকানের বকাটে কিছু চ্যাংড়া ছোড়ার মতোই, যিনি ফের লন্ডনে চ্যাথাম হাউসে গিয়ে নরেন্দ্র মোদীর ষড়যন্ত্র খুঁজে পেলেন, ভারতবর্ষের ষড়যন্ত্র খুঁজে পেলেন। 5টি পয়েন্ট। প্রথমে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল পরিষ্কারভাবে যে প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক ভালো কিভাবে করা সম্ভব বাংলাদেশের। পুরো প্রশ্নটি ছিল ভারতকে কেন্দ্র করে। তিনি কি বলেছেন জানেন? তিনি বলেছেন একমাত্র ভারতের সংবাদ মাধ্যমের জন্য এই সম্পর্ক তারা তৈরি করতে পারলেন না। এখানে আমার নির্দিষ্ট করে কিছু কথা বলার দরকার আছে। প্রথমত, প্যারিসে যখন মোহাম্মদ ইউনেস ছিলেন, যখন তিনি দায়িত্ব নেননি, তখন সকলের আগে 7 সিস্টার্স নিয়ে কথাবার্তা কে বলেছিলেন? ভারত বলেছিল? না, মোহাম্মদ ইউনেস বলেছিল। শেখ হাসিনা যখন ভারতবর্ষে চলে আসেন, একের পর এক ভারতীয় সংবাদ মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলেন মোহাম্মদ ইউনেস। তখন কিন্তু কোনোভাবে তাকে বাংলাদেশের মসনদে বসানো হয়নি। তা সত্ত্বেও তিনি প্রথম থেকেই 7 সিস্টার্সকে আমরা অশান্ত করব, 7 সিস্টার্স ভালো থাকবে না, 7 সিস্টার্সকে কেড়ে নেব, এই ধরনের কথাবার্তা কিন্তু তার পক্ষ থেকে এসেছিল। ফলে সম্পর্ক বাজে সংবাদ মাধ্যমের জন্য হয়নি, মোহাম্মদ ইউনেস নিজে এমন কথাবার্তা বলেছেন প্রথম থেকে। আমি আবার বলছি, এই কথাবার্তাগুলো কিন্তু ক্ষমতায় বসার আগে তার ছিল। ক্ষমতায় বসার পর তো একের পর এক কথা আমি বলে দিতে পারি যার জন্য আজকে সম্পর্ক এই জায়গায় গিয়ে পৌঁছালো। মোহাম্মদ ইউনেসের একাধিক উপদেষ্টা যখন ক্ষমতা তিনি নিলেন, তারপরে কি বললেন? তিনি তখনও 7 সিস্টার্সকে নিয়ে হুমকি বা হুঁশিয়ারি দিয়ে দিলেন। এমনকি জেল থেকে এমন কিছু লোকজনকে ছেড়ে দিলেন যারা প্রকাশ্যে বেরিয়ে ভিডিও বার্তা দিতে শুরু করলেন ভারতের উদ্দেশ্যে। কেউ বৃহত্তর বাংলা করার কথা বললেন। তার দলের প্রধান সহকারী উপদেষ্টা মাহফুজ, এই মাহফুজ কি করলেন? এটি ফেসবুকে পোস্ট করে দিলেন, যেখানে বৃহত্তর বাংলা গড়ার স্বপ্ন দেখছেন তিনি। প্রথম থেকে মোহাম্মদ ইউনেসের এই সরকারের যে যদি নিউক্লিয়াসটা দেখেন, নিউক্লিয়াসটাই হলো ভারত বিরোধিতা। আজকে তিনি ভারত বিরোধিতার জন্য সংবাদ মাধ্যমের উপর দায়ী করছেন, যা সম্পূর্ণভাবে ভুল
এবং মিথ্যে কথার আশ্রয় তিনি নিচ্ছেন। পরবর্তীকালে সংখ্যালঘুদের উপর নির্যাতন হলো, দুর্গাপূজার দুর্গা মণ্ডপে পেট্রোল বোমা ছোড়া হলো, মোহাম্মদ ইউনূস নীরব থাকলেন। মোহাম্মদ ইউনূস বললেন এটাও নাকি ভারতীয় মিডিয়া ষড়যন্ত্র। আমরা ভিডিও দেখলাম কিভাবে চট্টগ্রামের ব্যবসায়িক ওই যে অঞ্চল গলিতে ঢুকে, যেখানে স্বর্ণ ব্যবসায়ীরা, হিন্দু স্বর্ণ ব্যবসায়ীরা বসতেন, সেখানে ঢুকে সেনাবাহিনী অকথ্যভাবে গালিগালাজ করছেন হিন্দুদের এবং অত্যাচার করা হচ্ছে হিন্দু নাগরিকদের। সিসিটিভি ফুটেজ ভাইরাল হলো। ভারত প্রেস কনফারেন্স করলো, ভারত প্রেস কনফারেন্স করে বলল অবিলম্বে মোহাম্মদ ইউনূসকে এই পুরো বিষয়টা কন্ট্রোলে নিতে হবে। সেখানে মোহাম্মদ ইউনূস বললেন কিছুই হয়নি, সব নাকি ভারতের মিডিয়া ষড়যন্ত্র। ভারতের পররাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে যে মন্ত্রণালয়, তার উপদেষ্টা কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছিলেন। সেই প্রেস কনফারেন্সের পাল্টা প্রেস কনফারেন্স বাংলাদেশ করে জানিয়ে দেয় কিচ্ছু হয়নি, বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত। অর্থাৎ মিডিয়া কি করেছে আমি জানি না, কিন্তু এইগুলো তো সরকারি নথি, এইগুলো তো সরকারি প্রেস কনফারেন্স। 8 মাস আগের প্রেস কনফারেন্স আপনি কিভাবে ভুলে গেলেন আমি জানি না। পরবর্তীকালে আপনারা চিন্ময় প্রভুকে গ্রেফতার করলেন, তার বিরুদ্ধে কি কেস দিয়েছেন? তিনি নাকি জাতীয় পতাকাকে অবমাননা করে দেশদ্রোহিতা করেছেন। জাতীয় পতাকা যেভাবে অবমাননা করার অভিযোগ তার বিরুদ্ধে তোলা হয়েছে, সেই পুরো বিষয়টাই তো ষড়যন্ত্র। একের পর এক হিন্দুদের সভা বাতিল করা হয়েছে বাংলাদেশে, ভারত একের পর এক প্রেস কনফারেন্স করেছে, আর আপনারা পুরো বিষয়টিকে ষড়যন্ত্র বলে, ভারতের মিডিয়া ষড়যন্ত্র বলে উড়িয়ে দিলেন। আজকেও লন্ডনে গিয়ে সেই মিথ্যের আশ্রয় আপনাকে নিতে হলো, কারণ আপনার বলার মতো কিছু নেই। আন্তর্জাতিক স্তর হিন্দু নির্যাতন নিয়ে কথা বলেছে, ব্রিটেনের পার্লামেন্ট নিয়ে কথা বলেছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগে একটি টুইট করেছিল, আপনার হয়তো মনে আছে। ডোনাল্ড ট্রাম্পের সেই টুইটে সংখ্যালঘুর উপর অত্যাচার নিয়ে তিনি কথাবার্তা বলেছিলেন। ডোনাল্ড ট্রাম্পকেও কি ভারতের মিডিয়া বুঝিয়ে দিল? আপনি এত বড় আহাম্মক, অন্তত আমেরিকার প্রেসিডেন্টকে আন্তর্জাতিক স্তরে বাড়াবেন না, নিজেকে অন্তত প্রশ্ন করুন যে আজকে আপনাদের বাংলাদেশের অবস্থাটা কি। পরবর্তীকালে মোহাম্মদ ইউনূস সব থেকে বড় ব্লান্ডারটি করে বসলেন। চীনে গেলেন তিনি, চীনে গিয়ে 7 সিস্টার্সকে নিয়ে একগুচ্ছ দাবি করলেন। এটা কি ভারতের মিডিয়া করেছিল? তিনি কি দাবি করেছিলেন? 7 সিস্টার্সের ল্যান্ডলক হলো, মানে ল্যান্ডলক হয়ে গেছে ভারত, বাংলাদেশ হলো এই অঞ্চলের গার্ডিয়ান, অভিভাবক। চীনকে আপনি সরাসরি ইনভাইট করলেন বাংলাদেশে, আপনি বললেন এই পার্টিকুলার জায়গাতে আসুন, আপনারা এখানে ব্যবসা বাণিজ্য করুন, কারণ ভারত 7 সিস্টার্সে কিছু করতে পারবে না, আমরা ওদেরকে ঘিরে নিয়েছি। একদম কোট আন কোট এই কথাবার্তাগুলো বলেছিলেন। শুধু আপনি ইংরাজিতে বলেছেন, আমি বাংলায় বলছি। আজকে আপনি ভারতের মিডিয়ার দোষ দিচ্ছেন। সেই প্রেস কনফারেন্সের পর, চীনে এই রকম ঘটনার পর একটি প্রেস কনফারেন্স করা হয় ভারতের বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে। সরাসরি মন্তব্য করেন ডক্টর জয়শঙ্কর। তিনি পরিষ্কার বলেন যে সন্ত্রাসবাদ কখনো স্বাভাবিক ঘটনা নয়। তিনি পাকিস্তানের সাথে বাংলাদেশের একাধিক সম্পর্কের কথা বলেন। তিনি বলেন করাচি থেকে কিভাবে চট্টগ্রাম এই যে বন্দর আছে, সেখানে একের পর এক অস্ত্র বোঝাই জাহাজ আসছে। কেন পাকিস্তানের থেকে আপনি বিমান চালানোর জন্য এত তাড়াতাড়ি এতগুলো ইনিশিয়েটিভ নিলেন? কেন পাকিস্তানের ভিসা আপনি খুব সহজ করে দিলেন বাংলাদেশে আসার জন্য? একের পর এক সিদ্ধান্ত এমন নিয়েছেন যা ভারত কিন্তু রীতিমতো চমকে গেছে, এবং ভারত কিন্তু লাগাতার প্রেস কনফারেন্স করে আন্তর্জাতিক স্তরে আপনার মুখোশটা খুলে দিয়েছে। আর আপনি ভারতের মিডিয়াকে এখন দায়ী করছেন। চীনকে নিয়ে কথা বলতে, 7 সিস্টার্সকে নিয়ে কথা বলতে কি আপনাকে ভারতের মিডিয়া শিখিয়েছিল? ডক্টর জয়শঙ্কর এই প্রেস কনফারেন্সের পর, মানে মোহাম্মদ ইউনূসের এই দাবির পর, একটি বিমস্টেক সম্মেলনে গিয়ে প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি সরাসরি আপনাকে বলে, ভুলে যাবেন না আমাদের উপকূলীয় অঞ্চল সব থেকে বড়, দীর্ঘ। কিভাবে আপনি ভাবছেন বাংলাদেশ শুধুমাত্র চট্টগ্রাম কেন্দ্রিক অঞ্চলের দায়িত্ব মানে ঘিরে নিয়েছে বলে আপনি ওই জায়গাটার অভিভাবক হয়ে গেলেন, ভারতের উপকূলের অভিভাবক হয়ে গেলেন? অর্থাৎ দিনের পর দিন ফন্দি কিন্তু আপনি এঁটেছেন। আজকে সেই ফাটা বাসে পাটা আপনারই আটকেছে, কারণ ভারতবর্ষ একের পর এক পাল্টা দিতে শুরু করেছে। যতক্ষণ অবধি বাচ্চা ছেলে ভেবে আপনাকে ট্রিট করছিল, আপনি মাথায় চেপে বসার চেষ্টা করছিলেন। আপনার দলের এই উপদেষ্টা হাসনাত, সারজিৎ, এদের কথা আমি বললাম না, এরা যে কথাবার্তাগুলো বলেছে এগুলো আন্তর্জাতিক স্তরে আলোচনার বিষয়বস্তু হতে পারে না। তাই আমি সব কথা বাইপাস করে গেলাম, আমি শুধু আপনার কথাগুলোকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনি প্রধান উপদেষ্টা চেয়ারে বসে লাগাতার ভারত বিরোধী কথাবার্তা বলেছেন, এমনকি আপনি 7 সিস্টার্সকে নিয়ে এমন কিছু দাবি দাবা করেছেন যাতে ভারত চরমভাবে ক্ষুব্ধ হয়। ভারত আপনাদের জন্য কোর্ট এরিয়া ব্যবহার করা বন্ধ করে দেওয়ার দিকে যায়, এবং
আপনারা ল্যান্ড পোর্ট দিয়ে আর ভারতে মাল পাঠাতে পারছেন না, যার ফলে আপনাদের বাৎসরিক ক্ষতির পরিমাণ 6,000 কোটি টাকা। নিজের বাসটা নিজেই নিয়েছেন এই মোহাম্মদ ইউনূস, নিজের কবর নিজেই খুঁড়েছেন। আজকে বাংলাদেশের ইকোনমিক্যাল সেক্টর সম্পূর্ণভাবে ধসে গেছে শুধুমাত্র আপনার জন্য। আপনাকে শুধু মানে ব্যবসা বাণিজ্য করা থেকে ভারতবর্ষ বন্ধ করেছে সেটা নয়, আপনি ভারতবর্ষকে ব্যবহার করে বিদেশের আর অন্য দেশে মালপত্র পাঠাতে পারছেন না। আপনি আপনাদের বস্ত্র শিল্প, আপনাদের ব্যবসার কি খোঁজ খবর রাখেন না। শুধু অদূরদর্শিতা এবং অপরিপক্কতার জন্য আজকে আপনি পথে বসিয়ে দিলেন গোটা বাংলাদেশকে। আর আজ লন্ডনে চ্যাথাম হাউসের মতো একটি জায়গায় গিয়ে বলছেন ভারতীয় মিডিয়ার জন্য ভারত এবং বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে। পরবর্তীকালে আপনি কি বলেছেন? আপনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আপনি অনুরোধ করেছিলেন বিমস্টেক সম্মেলনে যে শেখ হাসিনা যেন কোনো মন্তব্য না করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি আপনাকে বলেছিলেন, দেখুন এই মুহূর্তে কাউকে মুখ বন্ধ করা তো সম্ভব নয়, যোগাযোগ মাধ্যম আমরা কিভাবে বন্ধ করব। প্রধানমন্ত্রী তো একদম ঠিক কথা বলেছিলেন। কেউ কোনো বিষয়ে কথা বলবে কি বলবে না এটা কি ভারতবর্ষ ডিসাইড করবে? আর করবেই বা কেন? শেখ হাসিনা আমাদের দেশের অতিথি। শেখ হাসিনাকে অতিথি আপ্যায়ন করে রাখা হয়েছে। শেখ হাসিনাকে তো জেলে বন্দি করে রাখা হয়নি যে তার মুখ বন্ধ করে দেওয়া হবে। শেখ হাসিনাকে অতিথি আপ্যায়ন করে রাখা হয়েছে। শেখ হাসিনাকে দিল্লির যে জায়গায় রাখা হয়েছে সেই জায়গায় ইটসেলফ এ ভিভিআইপি জোন। ফলে আমরা সম্মান দিয়েছি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে। বাংলাদেশের অফিসিয়াল প্রধানমন্ত্রী এখনো শেখ হাসিনা। আপনি তো উপদেষ্টা, আপনি তো বসিয়ে দেওয়া একজন চাকর বাকরের মতো একজন ব্যক্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের প্রধানমন্ত্রী সম্মান দেবেন, এটাই তো স্বাভাবিক ঘটনা। আপনি নির্বাচিত সরকার নয়, আপনাকে জোর করে বসিয়ে দেওয়া একটা ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এক শাসক, স্বৈরাচারী শাসক। আপনার অনুরোধ ভারতকে রাখতে হবে, এই দৈন্যদশা ভারতের আসেনি, বিশ্বাস করুন। আর শেখ হাসিনাকে কথা বলা বন্ধ করব কি করব না সেটা তো ভারতের ইন্টারনাল পলিসি, ইন্টারনাল ইস্যু। আপনি বলে দেওয়ার কে? শেখ হাসিনা যতদিন ভারতে আছেন ততদিন তিনি নিজের মতো স্বাধীনভাবে কথা বলবেন, কারণ ভারতবর্ষ গণতন্ত্রে বিশ্বাস করে। আপনাদের মতো বঙ্গবন্ধুর মূর্তি টেনে ভেঙে দেওয়ার নজির এই ভারতে দেখতে পাবেন না। এক দুটো উগ্রপন্থী ঘটনা হতে পারে, কিন্তু বঙ্গবন্ধুর মূর্তি, যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা, সে বঙ্গবন্ধুর মূর্তি আপনি মাটিতে মিশিয়ে দিলেন। বঙ্গবন্ধুর প্রত্যেকটি নাম বাংলাদেশের সমস্ত স্মৃতিসৌধ থেকে মুছে দিলেন। বঙ্গবন্ধু তৈরি করে দেওয়া আদর্শ সংবিধানকে আপনারা বদলে দিলেন। কোর্টে কেস করে আওয়ামী লীগকে ব্যান করে দিলেন। এটা তো স্বৈরাচারের লক্ষণ। এটার সাথে ভারতের তো কোনোদিন মিল হতে পারে না। আপনি যেরকম স্বৈরাচারী পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে একটি কুয়োর ব্যাঙ বানিয়ে দিলেন, ভারতবর্ষ কিন্তু সেই কুয়োর ব্যাঙ শেখ হাসিনাকে বানায়নি। ফলে শেখ হাসিনার কথা বলা বন্ধ করা নরেন্দ্র মোদী বন্ধ করবেন না, এটাই স্বাভাবিক। আমরা জানি অতিথিদের কিভাবে সম্মান দিতে হয়। কি অদ্ভুত দাবি করলেন, নরেন্দ্র মোদী নাকি সহযোগিতা করেননি আপনাকে। কেন সহযোগিতা করবেন আপনাকে? প্রথম থেকে আপনি সেভেন সিস্টার্সকে কেড়ে নেওয়ার স্বপ্ন দেখছেন, শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের সামনে গৌরী মিসাইলকে প্ল্যান করার কথা বলছেন আপনার দেশ থেকে একাধিক লোক, আর আপনি বলছেন আপনাকে সহযোগিতা করতে হবে। একের পর এক জঙ্গি সংগঠনকে প্রশ্রয় দিয়েছে কে? কে হিজবুদের মতো সংগঠনকে প্রশ্রয় দিয়েছে? আপনি। আজ আপনি আজকে ভারতের সহযোগিতা চাইছেন, লন্ডনে গিয়ে কান্নাকাটি করছেন। এটা সত্যি বাংলাদেশিদের লজ্জা, বাংলাদেশের লজ্জা যে একজন শাসক কতটা মেরুদণ্ডহীন, যে লন্ডনের মতো একটা জায়গায় গিয়েও কান্নাকাটি করে বলতে হচ্ছে ভারত সহযোগিতা করলো না, তাই হয়তো আমি পারলাম না, হেরে গেলাম। আইএমএফ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আইএমএফ একগুচ্ছ শর্ত চাপিয়ে দিয়েছে বাংলাদেশের উপর। সাধারণ মানুষ জানে কি আদৌ? মানুষের উপর ট্যাক্সের বোঝা চাপাতে বলেছে আইএমএফ, নাহলে লোনের টাকা রিকভারি হবে না। আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি এর উত্তর দিতে পারেননি। উল্টে আপনি বলেছেন আন্তর্জাতিক স্তর আমাদের পাশে আছে, আন্তর্জাতিক স্তর আমাদের সমর্থন করছে, ইউকে, ইউএস, ইউনাইটেড নেশন সবাই সহযোগিতা করছে। অথচ আইএমএফ কেন করের বোঝা চাপিয়ে দিল বাংলাদেশের সাধারণ নাগরিকদের উপর, সেই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই। পরবর্তীকালে আপনাকে মানে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা নিয়ে প্রশ্ন করা হয়। আপনি বললেন পুলিশ ভয় পাচ্ছিল জনগণকে। এটা কি আসলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করলো? বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী পুলিশ ভয় পাচ্ছে সাধারণ মানুষকে, তাই নাকি বঙ্গবন্ধুর বাড়ি ভাঙাটাকে প্রশ্রয় দেওয়া যায়নি? বাংলাদেশের স্মৃতিসৌধ রক্ষা করার দায়িত্ব সরকারের। আপনি সরকারের প্রধান। আপনার নাকের ডগায় এই ধরনের কর্মকাণ্ড ঘটলো, আর আপনি বলছেন পুলিশ ভয় পাচ্ছিল সাধারণ মানুষকে। আসলে মাথায় রাখবেন, আপনিও তো দেশের শাসক, আপনার হাতে আইন শৃঙ্খলার ক্ষমতা। আপনি আপনার ব্যর্থতাগুলোকে আন্তর্জাতিক স্তরে এস্টাবলিশ করলেন। পরবর্তীকালে এই পুরো এপিসোডে
এমন একটি কথা বলেছেন, আমি জানি না বাংলাদেশিরা এই কথাগুলোকে কিভাবে রিয়াক্ট করবেন। তিনি বললেন পুরো বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত, প্রতিটা সেক্টর করাপ্টেড, পুরো সিস্টেমটাই নাকি দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। আপনি 10 মাসে কি করলেন? বাংলাদেশের জনগণের, সামগ্রিক জনগণকে, সমস্ত মানুষকে আপনি দুর্নীতিগ্রস্ত বলে দিলেন, তা আবার লন্ডনের চ্যাথাম হাউসে বসে। এই লজ্জা কি আপনার নয়? যদি দুর্নীতিগ্রস্ত হয়ে যাও সেক্টরগুলো, আপনি রিফর্মেশনের জন্য শেষ 10 মাসে কি করেছেন তা তো বাংলাদেশের মানুষ আপনাকে প্রশ্ন করবেন। যাই হোক, আমি আমার মতো করে ব্যাখ্যা করলাম, আপনারা জানাবেন কমেন্টে আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা। ধন্যবাদ।